আজমেরি শেখ আদতে কোনো স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন। নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কী হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড, অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথম হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চর না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসতে উদ্যত হলো অনু। তবে চরটা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতোই ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো, মাথার মধ্যে টগবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে এলো পাথারি খুশি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি খুশি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে এক দণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা। অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না। উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঝোঁক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়। কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে। ব্যাপারটা বোধগম্য হতেই অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের ওপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে চাকি দিল সায়র, অর্ণব আর অ্যালিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হুট করে হলো? সন্ধেবেলাতেও তো সব কিছু ঠিকঠাকই ছিল। বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক। কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করে অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে। আমার ছেলেটাকে মেরে ফেলো তো। অনু জানে না কি হয়েছে, কেনই বা কৃতিক এত খেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখে আঁচ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজে উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, ঋত্বিক ভাইয়াকে আটকা ওরু, রেজা ভাইয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্য হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। অরু এবার তাই করল। সবার সামনেই দু হাত পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধহয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তেই নিজের মেধহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল মুমূর্ষু রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড,
আমার মতো অভদ্রর পেছনে লাগতে এসে মোটেই ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখে রিনরিনে আওয়াজে বলল। প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতে অরু পুরোপুরি বাঁধনহারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমিরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। রিডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়েই মাত্রই বিছানায় বসেছে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র অনব ওর রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অরু। দরজা খোলাই ছিল, তবু অরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃত্তিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম স্বরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিস হিসানের আওয়াজ কানে এসে বিট করতে অকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনো রূপ উচ্চ বাক্য করল না, উল্টে অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করেই টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না।
এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর। অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে ঘুরিয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বারবার পাঞ্চ বসাতে বসাতে বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, না তো আজ রাতেই তোর জীবন শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারেন্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছিল তরতাজা নিউজ আছে, ডেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সন্ধে থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমী লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই পেছনে যখন দেখে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখল অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেরিয়ে গড়িয়ে পড়েছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটুকু ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে নাসূচক মাথা নাড়ালো অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে 2 হাত দিয়ে আগলে ধরে অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরু কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামল অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস ছাড়ল। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুছে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসার লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবল, সব কিছুর মূলে হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কী কী ঝামেলা পাকাবে তা কেবল ওপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না, এদিকে। অর্ণবের ডিরেকশনে কান ছালাপালা হয়ে গেল শায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলেই বাইকটা কি তুই উঠল, চালাচ্ছিস না আমি? বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনের প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। শায়র কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার,
তোর এত শখ জাগলো কেন কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো। কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকের মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছেটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুরবাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরানো ঢাকার চিপা গলিতে তুই শ্বশুর বাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনির তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে। সেই সুযোগে গোধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাদানো সারি সারি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিট দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওনাটা কাঁধ ছড়িয়ে কোমরে এসে বাঁধা। কাঁধ অবধি রিভেন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গোধূলির আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতোই স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হা করে তাকিয়ে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরীর অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ছা ছা রোদ্দুরে পুড়তে থাকা জনমানকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাসটা এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ওরকে না পেল, তখন মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানোর মেজাজের অগ্নিস্ফুলঙ্গতে আবারও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায়, তাকে বাড়িতে রেখে আজমেরে শেখ তার 2 মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পরে আরও এক দণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোরে ধপ ধপ বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীর হাতড়িয়ে টায়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে অনেক হয়েছে, আজ ওরুকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন 2 পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোখাচোখি হলো ওর। অরু ভেতরেই ছিল। হঠাৎ করে এইভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ছড়া নিষ্প্রভ চাহনি দেখে অরু বুঝল কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওনাদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সে হিসেবে তাদের সম্মান প্রাপ্য।
কিন্তু মাথা খারাপ করা কৃতিকের সেসবের ধারে কাছেও গেল না। উল্টে চোখ মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল। অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা, তুমি অরুর ভাইয়া না? কৃতিক এক ঝলক অরুর মুখের দিকে চাইল, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে। কৃতিক যাতে উল্টোপাল্টা কিছুই না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তারপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা, তুমি কি বাসায় যাচ্ছ? আর অরু কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারো সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, মেজাজের মাত্রা তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের। তবুও ভেতরের উগ্রতাকে সামলে রেখে প্যাকেটে হাতে নিয়ে কৃতিক ছোট করে বলে, ঠিক আছে। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। ওরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমানার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়ল ফলমূল সহ সুস্বাদু খাবার সবগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার ওরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ছাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত। তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এইভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর। কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে। কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেনই, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস, বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে অনু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে না। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপনার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি। তারপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও তো খুশি, তাই বলে এসছেন কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর অরু। বলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করে সেই অমিতকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডেয়ার ইউ অরু। কৃতিকের কঠিন ধমকে এবার গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি, মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ। ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ, নিয়ম কানুন সবকিছু ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। অরু কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাড়টা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতঃপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না, আমার এক রক্ষা হওয়ার পেছনে দায়ী কিন্তু একমাত্র তুই। তোর জন্য এই বাড়ি, গাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকেই আঙ্গুল তুললি। ইজন্ট ইট ফেট? আর কি যেন বললি? মা আর আপা, রাইট? তোর কাছে যদি মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়,
ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের উপর ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে থাকবো না, সেদিন বুঝবি তুই পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়ার থেকে বুকে আগলে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর অরুর মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিকের ছাড়া পৃথিবীও সম্ভব? অরু ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবল মাত্রই এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। অরু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্যি কথা যা মানুষের হৃদয়কে এইভাবে নাড়ি দিতে পারে, তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝাই যেত না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরো বিয়ে কর বড় লোকের ছেলেকে। একদিন দুদিন তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধহয় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেই সবে মন নেই। ও নিজের দু হাঁটুতে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান্ট কৃত্তিক, তুমি কি জানো তুমি সেই গুপ্ত ঘাতক যে খুন করে একটা পরাসৈন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্ত ঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই। পরন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্য কিরণ তীরের ফলার মতোই তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক সূর্য কিরণের সোনালি আলোক রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলা ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করতে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচছে কা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকাআঁকির ক্ষেত্রে। আব্বা জানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনো রূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেননি নীলিমার বাবা তায়ের জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে এক রেখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে এক রত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র, এক কথায় কৃতিককুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকার মানুষটার কথা ভাবতে গিয়েই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এত বিরক্তিকর আর অসহ্য কি করে হতে পারে? কি করে? সায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে সায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়রকে দেখে নীলিমা কচমুটিয়ে বলল, এখন বুঝতেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করেছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ছে সায়র। আর সায়রের থেকে কিছুটা দূরত্বে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখেই সায়র নিচ থেকে কথা ছুড়ল, উপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকে।
যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষা করল না, তর তর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে গেল নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতেই ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাইশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানা বা খুঁজে পেলে কি করবে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুরবাড়ি আর আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বা যান? নীলিমা এবার মেকি হাসল, সায়রের সাথে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তাই একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলারটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই অ্যাপ্রিসিয়েট। সায়রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে। আব্বাজান হুনতাছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরু গম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো। কি তুই নাম্মাজান, ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, দেই হাজানবালা আমগোসাতে বিদেশি বান্দল্লা ফাইতেছে। কিতা কইতেছেন আম্মাজান? এসব লাঠি দিয়া আনমু মানে? না আব্বাজান, বাস নিয়ে আহেন, আসলা বাস। নীলিমার কথায় সায়র হতবিহ্বল হতভম্ব হয়ে মুখে হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আছলা বাস খাওয়ার হুমকি এলো। এ কেমন দস্যিমে! নীলিমা মিটমিটিয়ে হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগেই তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্য থেকেই বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি। আর সায়রের কথা শুনে নীলিমার স্নান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মস্করা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুরবাড়ি আসার স্বাদ মিটিয়ে দিব, বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল, আপনি চাচ্ছেনটা কি বলেন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও। আব্বাজান হুনতাছেন? সায়র বোধ হয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভরকে গিয়েছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে। এই কথা শুনে সায়র চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি! যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাস জোগাড় করতে বলল, অমনি বাপ বাস নিয়ে হাজির। তাইয়ের যেমন সিঁড়ি ঘরের কাছাকাছি চলে আসাতে নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেললে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাস দিতে ডেকে নিয়ে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধে থেকেই তীব্র বর্ষণ। বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খা খা বিকেলের ইতি টেনে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এ বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিক ধোঁয়াশা আর মানব শূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেইটের কাছে দাঁড়িয়ে আছে অরু।
অথচ এখনো সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়েতে কত কত আয়োজন, মন খারাপের পসরা সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্ব যখন অরুকে খুব পুরাতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সে সময়টাতেই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়ল অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। ওরের বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলে, বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা, সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ শুধু শুধু। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে নিশুতির রাতে ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাকে, একটি নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তীর্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। ওর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশের জড় বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ অরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরেই এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হুলকাখানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ। বুকের কাছটা হাঁপড়ের মতো উঠানামা করছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে ক্রমশ। গেইটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে অকস্মাৎ বসে পড়ে, কানে 2 হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমতো অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিয়ে উঠল অরু। মা, মা ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে অরুর মানসপটে। অথচ অরু জানে কৃতিক যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করতো কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো যখন ঝড় শুরু হলো তখনই নিতে আসতো। এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল। এবার হলো তো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ এলো না, কেউ না। এই পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়। কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিছু অযাচিত ভাবনার পড়তে পড়তে আকাশের প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। মা ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জায়ান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে।
আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকের শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঠোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ ও বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা। কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে উঠে কেউ ডেকে উঠল কেউ। অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহরে পৌঁছাতে অকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু ওরও এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ছোলালো, তারপর একটানে অরুকেও কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনও আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যাই কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি, দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলের অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যাই কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজির দেখা পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিক কুঞ্জের রাস্তা ধারানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না। মূলত অরুর সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। অথচ অরু রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করল না, উল্টো এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দিব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে, তাহলে আজ জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এইভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন।
অথচ আজকে এসব অরুর চোখের সামনে ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর নিজেই আজ সরি বোঝাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারল না অরু। কোনোরূপ ছলচাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রীবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টনে বলল, না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তে কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠে ভর কাছাকাছি আসার প্রখর আকুতি। তা অরু স্পষ্ট টের পাচ্ছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু। অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে? অরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ড কার্ভ। অরুর কথা শেষ হওয়ার আগে ওর হাতে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিল কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতের অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকার্ফ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? টাকাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তিড়িয়ে কাঁপছে। চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে। অরুকে নিজের উপর বসিয়ে গভীর গলায় শুধালো, আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? অরু মাথা নুইয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? ওয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি। আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন। কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওরও সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কী করেই বা থাকবে? এক অরুকে দেখতে দেখতে তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরশ আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্যই নেই অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সে সাথে পরিপূর্ণ। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দক্ষ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালই সূর্যি মামার দেখা মিলল পূর্বের আকাশে।
দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফক ফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ার কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দু হাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু খুমু খুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কে চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে করে রয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনও ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভার সাইজ টি শার্ট। কাল গভীর রাতে অ্যালিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। অরু আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডালউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকিস্বরে লাফিয়ে উঠল অরু। চকিতে পেছনে চেয়ে দেখল হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালসিটে গলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন, কাল রাতে সব জ্বলে যাচ্ছে। কৃতিক দু হাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়েই পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিকি দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল। খুব। কৃতিকের কথায় অরু ভরকে গিয়ে বলল, তাহলে চুমু খা। চুমু খেতে বলেছি তোকে, আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছি। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরুর আর কি বা করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছেস্বরূপ ছোট্ট করে হামি দিয়ে গেল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাছ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্ধিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃত্তিক ভাইয়া তোর রুমে ছিল? আপার প্রশ্নে অরু হা না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু উপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলে, জানি, কাল আমি কৃত্তিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল সারা রাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ।
অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিকুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ছড়ে পড়ে আছে পিচে ঢাকা ফ্রন্ট ইয়ার্ড জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানালা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা রাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে, গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতে গাছগুলো আবার আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে অরুর সাথে কথা বলতে। কি বলে ফেলেছে। ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিন পতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে ওরও মানে বলছিলাম। এই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুরসত না দিয়ে পেছনে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে, বাসর কিংবা জায়ান্ট কৃতিক এসবের কোনোদিন নামও শোনেনি ও। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এলিসা আপুরা আয়োজন করেছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তেই ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসু দৃষ্টির পাছে অনু জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি তার আগেই নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজে দু বোন হকচকিয়ে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাকে মারছে খুব। সকাল সকাল আবার কৃতিক কারো সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এসব না করে অরুকে একদণ্ড শান্তি দিতে পারে না নাকি? না, পারে না। কারণ সে তো দ্য গ্রেট অসভ্য উগ্র বেপরোয়া ছন্নছাড়া জায়ান কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরুর নিষ্ফল ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলার তীব্র শোরগোলের আওয়াজে। ভ্রম ছুটে গেলে অরু আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ওড়নাটা কোনো মতেই গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় ওপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়ল অনুও। ওরা দু বোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের উপর পা তুলে ডিভানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন, মোখলেস চাচা সবাই আছে। আজমিরি শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপর দিয়েই বয়ে গিয়েছে। কারণ ওর দিকে তাকিয়ে এখনও রাগে ফোঁস করছেন জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখ জুড়ে দেখে মনে হচ্ছে পারলে আরও কয়েক ঘা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান কৃতিক? ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসে হিসে অনুকে শোধালো, আপা কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধেবেলায় টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শোনে রূপা নাকি টিউশনিতেই যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃত্তিক কুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তার রুমে গেলাম। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝেই অন্তর্মহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকের থমথমে পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট গলায় বললেন, সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফস্তি নাস্তি করে মান সম্মান খুইয়ে এখন ঘরের চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা।
নইলে আমি মহল্লে মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে ওঠায় বসায়, আজ তার মেয়ে হয়েও কিনা এমন একটা নোংরা কাজ করে ফেললো। ছি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো?